আসসালামু আলাইকুম। জাস্ট এনার্জি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম জাহাঙ্গীর। আজ আমাদের মাঝে অতিথি হিসাবে আছেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং গবেষক প্রফেসর ইজাজ হোসেন। তিনি দীর্ঘ 40 বছর বুয়েটের শিক্ষকতা পরে টেকসই জ্বালানি নিয়ে কাজ করছেন। আমরা এখন প্রফেসর ইজাজ স্যারের সঙ্গে উনার বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা এবং জ্বালানি সেক্টরকে কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আপনাকে স্বাগত স্যার। স্যার, বিদ্যুৎ জ্বালানি সেক্টরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, বিশেষত গত 15 বছর এবং এই সরকারের গত 1.5 বছর বিদ্যুৎ জ্বালানি সেক্টরে কি কি পরিবর্তন এবং উন্নয়নে কি কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমরা তো দেখতে পাচ্ছি আমরা কীরকম সমস্যায় এখন আছি। হ্যাঁ, যে আমরা বিদ্যুৎ ঠিকমতো দিতে পারছি না। আমাদের জ্বালানি তো আরও খারাপ অবস্থা। জ্বালানি বলতে আমি গ্যাস বোঝাচ্ছি। অবস্থা অত্যন্ত সংকটময় অবস্থায় আছে। এগুলা মূলত এই গত 15 বছরের যেই শাসক ছিল তখন যেইভাবে এই সেক্টরটাকে তারা তারা হয়তো ডেভেলপ করার জন্যেই চেষ্টা করেছিল। ডেভেলপ করতে গিয়ে এমন একটা পর্যায়ে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যে আমরা একটা সংকটাপন্ন অবস্থায় চলে গেছি। আমরা যদি লক্ষ্য করি যে এটা সংকটটা এত গভীর হয়ে গেছে যে এটা আমাদের ইকোনমিকে এখন সরাসরি এফেক্ট করছে, মেইনলি শিল্পকে। এবং শিল্পের অবস্থা অত্যন্ত নাজুক। তারা বেশিরভাগ শিল্প কারখানা তারা 100% ক্যাপাসিটি চালাতে পারছে না। দামের কথা বাদই দিলাম, ওরা বলতে যাচ্ছে যে আমরা যে দাম দিয়েও যদি এই বিদ্যুৎ কিংবা জ্বালানি পেতে পারি, গ্যাস পেতে পারি, তাও তো আমরা দিতে রাজি আছি, কিন্তু সেটাও হচ্ছে না, কারণ আমাদের সেটাও নাই। সো আমরা অত্যন্ত একটা সিরিয়াস একটা সিচুয়েশনে এসে পৌঁছেছি। এর মধ্যে এই দুটো ঘটনা ঘটে গেছে এই 15 বছরে আমাদের অনেক অবহেলার কারণে, যে আমাদের গ্যাসের রিজার্ভটা অত্যন্ত কমে গেছে এখন। যে এমনভাবে কমে গেছে যে আমাদেরকে প্রতিনিয়ত আর প্রতি বছর আমাদেরকে বেশি বেশি করে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে। এখন প্রত্যেক বছর যদি আমার এলএনজি ইম্পোর্ট বাড়ে, তাহলে অবশ্যই আমার ডলারের উপরে চাপ পড়বে, কেন এটা ফরেন এক্সচেঞ্জ দিয়ে কিনতে হয়। তো আমরা এমন একটা সিচুয়েশনে আছি যে এই জ্বালানির আমরা যোগান দিতে পারছি না। পাওয়ার সেক্টরে এটা হলো একটা প্রবলেম। পাওয়ার সেক্টর আরেকটা প্রবলেম যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ওভার ক্যাপাসিটি। আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি কষ্ট করে হয়, আমরা কিন্তু 15-16 হাজার মেগাওয়াটেও আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, আমরা রিজার্ভ মার্জিন বাদই দিলাম, একটু একটু লোডশেডিং হলো, আমরা কিন্তু 15-16 হাজার মেগা, সেখানে আমাদের ডাবল। হ্যাঁ, 15,000 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করে ফেলছি। তো আমাদের যতটুক প্রয়োজন তার থেকে এতখানি বেশি, 70-75% যদি বেশি আমার পাওয়ার প্ল্যান্ট থাকে, তাহলে ওগুলা বিল্ড করার জন্য যেই ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টের ভারটা এর উপরে পড়বে, যে কারণে আমাদের দেশে এখন বিদ্যুৎ এর দাম বেশি। তো এই দুইটাই আমরা জিনিসের জন্য আমরা সাংঘাতিক রকমের সাফার করছি। আপনি একটা বিষয় বলছিলেন, এই যে গ্যাস সেক্টর মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আপনি একটা সেমিনারে বলছিলেন আগামী 30 বছরে কি ধরনের পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আসলে কেন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আর এটার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন হয়েছে এই ধরনের অবস্থা এবং কিভাবে উত্তরণ করা যায়? গ্যাস সেক্টরের মূলত আমরা এখন যতখানি গ্যাস কনজিউম করছি সেই সম্পূর্ণটুকু গ্যাস আমাদের নিজের রিজার্ভস থেকে দিতে পারছি না। সেই জন্য আমাদেরকে এলএনজি ইম্পোর্ট করতে হচ্ছে। এর মধ্যে হয়েছে কি, গত 15 বছর আমরা গ্যাস সেক্টরে যেই ডেভেলপমেন্ট করা দরকার ছিল নিজস্ব গ্যাস আহরণের জন্য, সেটা আমরা করিনি। তো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের রিজার্ভ প্রতিনিয়ত কমছে এবং আমাদেরকে এলএনজি ইম্পোর্টটা বাড়াতে হচ্ছে। এখন এলএনজির দাম যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ম্যানেজ করতে পারবো। কিন্তু হঠাৎ করে যদি এলএনজির দামটা বেড়ে যায়, যেটা হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় এবং তার পরবর্তী সময়,
তাহলে কিন্তু আমাদের সাংঘাতিক রকমের একটা ইট উইল সিরিয়াসলি আমাদের ইকোনমিকে এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করবে। তো আমাদের এখন ভবিষ্যতের আশা হচ্ছে যে আমরা এখন গ্যাস এক্সপ্লোরেশন চলছে, সেই এক্সপ্লোরেশন থেকে আমরা কিছু গ্যাস পাবো, আমরা এলএনজির দামটা সহনীয় পর্যায়ে থাকবে এবং আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ এবং জ্বালানি আমরা আমাদের সিস্টেমে সংযোজন করতে পারবো। তো এই তিনটা দিয়েই আমাদেরকে উত্তোলন করতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে ডিমান্ডটা, এটাকে এনার্জি এফিশিয়েন্সি ব্যবহার করে একটু সীমিত রাখার চেষ্টা কন্টিনিউ করতে হবে। একটা বিষয় বলছিলেন, রিজার্ভ মার্জিন আমাদের কত আছে, রিজার্ভ ম্যানেজমেন্ট করা, এবং আমাদের যদি রিজার্ভার কত জানা না থাকে তাহলে বিদেশি ইনভেস্টররা আসবে না। সেই জন্য বলছিলেন আপনার সরকার আগামী 3 বছরে একটা উদ্যোগ নেওয়ার কথা বলছিলেন, এটা কেন? গ্যাস সেক্টরের এখন মূল সমস্যা দাঁড়িয়েছে যে আমাদের যে রিজার্ভ যতটুকু আছে সেটাকে ভালোভাবে ম্যানেজ করার একটা ইস্যু হয়ে গেছে, রেজার্ভার ম্যানেজমেন্ট। আমরা কিন্তু অনেক দিন ধরে রেজার্ভার ম্যানেজমেন্ট কথা, রেজার্ভার স্টাডির কথা বলে আসছি, কিন্তু কখনো এটা হয়ে ওঠে নাই। তা এখন দেখা যাচ্ছে এটা হয়েও উঠবে না। পেট্রোবাংলার ওই এখন ক্যাপাসিটি নাই যে তারা ভালোভাবে রিজার্ভার ম্যানেজমেন্ট করতে পারবে। তো এর জন্য অবশ্যই দক্ষ বিদেশি এক্সপার্ট এনে একটা ভালো রিজার্ভার ম্যানেজমেন্ট সেল তৈরি করা দরকার। তারা ভালোভাবে বাংলাদেশের সম্পূর্ণ জিনিসপত্র স্টাডি করে বলবে যে আমরা কোথায় কোথায় ড্রিলিং করতে পারবো, আমরা কোথায় কোথায় প্রসপেক্টস আছে, সব কিছু প্লাস আমাদের যেসব ওল্ড রিজার্ভসগুলো আছে সেগুলো কিভাবে আমরা ভালোভাবে প্রডিউস করতে পারবো, যেটা শেভরন তাদের আন্ডারে যেই ফিল্ডটা বিবিআনে আছে তারা কিন্তু করছে। তারা কিন্তু একদম সর্বোচ্চ প্রোডাকশন করেছে বিবিআনা থেকে, কিন্তু আমাদের যে গ্যাস ফিল্ডগুলা সেগুলো থেকে কিন্তু আমরা সর্বোচ্চ প্রোডাকশন করতে পারছি না ঠিক ঠিকভাবে। তো ওইগুলা আমাদেরকে আনতে হবে। এটার সাথে সাথে আমরা যেটা এখন 50 ওয়েল, 50টা ওয়েল এবং 100টা ওয়েলের যে প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটাকে ত্বরান্বিত করতে হবে, জোরদার করতে হবে, ফান্ড ঠিক সময় অ্যাভেলেবল করতে হবে। এইগুলো যদি করতে পারি তাহলে আমাদের যেটা হচ্ছে স্থলভাগে আমাদের কতখানি গ্যাস আছে, কতখানি আমরা এই গ্যাসের উপরে ভরসা করতে পারি তা আমরা পেয়ে যাব। এটা আমাদের অফশোরের অনেক জায়গায় আমাদের ব্যাপেক্সের ভালো ক্যাপাবিলিটি আছে এবং তারা করছে, কিন্তু কয়েকটা জায়গা যেমন হচ্ছে যে হিল ট্র্যাক্সে এবং এইসব জায়গায় আরও কয়েকটা জায়গা আছে যেখানে তারা বিদেশি সহায়তা নিতে পারে। আমি এক জায়গায় সাজেশন দিয়েছি যে ব্যাপেক্স যদি তাদের ক্রুর অভাবে, রিগের অভাবে যদি ঠিক মতো ঠিক সময় ড্রিলিং না করতে পারে, তাহলে আরেকটা সিমিলার কোম্পানি গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে যারা এইসব জিনিসপত্রগুলিকে ভাড়া আনবে। আজকাল কিন্তু সব ড্রিলিং ওয়ার্ল্ডে একটা প্যারেন্ট কোম্পানি, হ্যাঁ, এগুলাকে ভাড়া করে এনে তারা এই ড্রিলিংগুলো করে। সো নিজস্ব সব কিছু থাকার দরকার নাই। ব্যাপেক্স ইজ এ কমপ্লিট এক্সপ্লোরেশন কোম্পানি, বাট আপনার কমপ্লিট এক্সপ্লোরেশন কোম্পানি দরকার নাই। হ্যাঁ, একটা উপর দিকের ম্যানেজমেন্ট লেভেলের লোক রেখে তাদেরকে আরও কী করতে, এইগুলা আমরা অনেকটা যেরকম আমরা গ্যাস ফ্রমকে কাজ করাইছি ওরকম ধরনের চিন্তা করতে পারি। বাট আমি মনে করি এটাকে আরও বেশি কম্পিটিটিভ এবং আরও বেশি এক্সপার্ট সংযুক্ত করে এটা করা যেতে পারে। আমাদের অগভীর যে সমুদ্র যেটার কথা বলি, হ্যাঁ, শ্যালো অফশোর, হ্যাঁ, অগভীর, এখানে কিন্তু ড্রিলিং হয়েছে এবং এখানে কিন্তু আমরা খুব সাকসেসফুল হতে পারি নাই। তাহলে আমাদের এখন যে প্রত্যাশা গ্যাস পাওয়ার, এটা কিন্তু ডিপ, গভীর গভীর অফশোরে আমাদের রাখতে হবে। ওইখানে দেখেন আমরা বলেছি যে মিয়ানমারের সাথে করে সব কিছু হওয়ার পরে আমরা কিন্তু ওই কন্ট্রোলটা পেয়েছি, ওখানে কিন্তু আমরা এক্সপ্লোরেশন করতে পারি, সাইজমিক করে সার্ভে করে তা করতে পারি, কিন্তু আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি। একবার আরম্ভ হয়েছিল, থেমে গেছে। সরকার 2-3বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। রিসেন্টলি যে ব্যর্থ হয়েছে এখানে কিন্তু অনেক ভালো কন্ডিশন দেওয়া হয়েছে তা এই আইওসিদেরকে, কিন্তু তারা তাও বিট করে নাই। তারা একমাত্র কথা যেটা বলেছে, আরও ছোট ছোট যে ছিল, একমাত্র বড় কথা যেটা বলেছে সেটা হচ্ছে যে তারা ভরসা পাচ্ছে না, কারণ এটা রিস্ক ক্যাপিটাল। এই রিস্ক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার জন্য তারা এখন ভরসা পাচ্ছে না, পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য তারা ওয়েট করছে। তার মানে এই যে আমরা ফেব্রুয়ারি ইলেকশনের পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসার সাথে সাথেই ওদেরকে একটা টেন্ডারে যেতে হবে যাতে করে আমাদের ডিপ অফশোরে আমরা এক্সপ্লোরেশনটা আরম্ভ করতে পারি। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওখানে একটা ভালো গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি নাও পাই,
ওখানে, তাহলে অ্যাটলিস্ট আমরা জানলাম তো যে আমরা ওইটার উপরে ভরসা করতে পারবো না, আমাদের অন্যভাবে আমাদেরকে পুরো আমাদের এনার্জির ব্যাপারটা ম্যানেজ করতে হবে। তাই আমি মনে করি আমাদের অনশোর অফশোর সব মিলে আমাদের এখন থেকে 5 বছরের মধ্যে হয় আমাদের গ্যাস পেতে হবে, না তো আমাদের তথ্যটা পেতে হবে যে এখানে গ্যাস নেই, আমাদের এর উপরে ভরসা করা যাবে না, এবং তারপরে আমরা অন্য সব কিছু আমাদের প্ল্যান করতে পারবো। তবে এর সাথে সাথেই আমরা নবায়নযোগ্যটাকে অ্যাড করতে থাকবো সিস্টেমে, যেখানে যেখানে এখানে এই আমাদের সম্ভাবনা আছে। তাহলে স্যার আপনি বলছেন অনশোর এবং অফশোর বিডিং গ্রাউন্ডের জন্য এই ইন্টারিম গভর্নমেন্ট প্রস্তুতি নিয়ে রাখতে পারে এবং দেন নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট এটা বাস্তবায়ন করতে পারে। স্যার এই ক্ষেত্রে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের পরিবর্তন আসতে পারে কিনা আপনি কি বলেন? আসতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশন, কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন এর ব্যাপারে পেট্রো বাংলার আইওসিদের সাথে আলাপ হয়েছে। এই 1 বছরে তারা অনেক কিছু জেনেছে যে কী কারণে তারা দেয় নাই। একটা তো যেটা বললাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট রিস্ক ক্যাপিটাল, কিন্তু আরও ছোট ছোট কয়েকটা জিনিসপত্র ছিল যেগুলো আমি মনে করি কারেক্ট করা উচিত, কারণ তাদেরকে আনতেই হবে, আইওসিদেরকে আনতেই হবে এক্সপ্রেশন করাবার জন্য। হ্যাঁ, সো কীভাবে তাদেরকে আনতে পারি সেই পয়েন্টগুলা দেখে আলাপ আলোচনা করে সেগুলোকে কারেক্ট করে আমাদের তাদেরকে আনতে হবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন, কারণ আমরা এখন বড় কোনো রিজার্ভ পেতে গেলে ডিপ অফশোরে যেতে হবে, কারণ ইয়েতে আমরা গ্যাস কন্টিনিউয়াসলি পেতে থাকবো কিন্তু অনশোরে, কিন্তু খুব বড় কিছু পাওয়ার সম্ভাবনা নেই। ভোলায় আছে, ভোলাটাকে খুব ভালো করে আমাদের এক্সপ্লোর করতে হবে। ওখানে আমাদের হয়তো বিবিয়ানের মতোই আরেকটা পেয়ে যেতে পারি, যেখান থেকে আমরা হয়তো 1000 MMCFD ফর 20 ইয়ার্স একটা পাওয়ার একটা সুযোগ আছে, অ্যান্ড দ্যাট উইল গিভ আস বিগ রিলিফ যদি হয়। কিন্তু কথা হচ্ছে এগুলো সব ধৈর্য সহকারে ঠিক সময় ফান্ডিং করে এগুলোকে জানতে হবে। স্যার গ্যাস, এই যে গ্যাসের ক্রাইসিস, গ্যাস ব্যবহারের ক্ষেত্রে প্রায়োরিটি বেসে কিভাবে প্রায়োরিটি তৈরি করতে পারে? গ্যাসের ব্যাপারটা খুব দুঃখজনক, কারণ আমরা যখনই গ্যাসের ডিমান্ড বাড়াবার চেষ্টা করেছি, আমরা এমন কতগুলো সেক্টর ওপেন আপ করে দিয়েছি যেটার থেকে আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ আমাদের এখন ক্ষতিই হচ্ছে। তো আমরা যদি মনে করি যে দেশের উন্নয়নের জন্য যেই সেক্টরটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ শিল্প, আমরা সেখানেই গ্যাসটা দেব। ওখানে যদি উদ্বৃত্ত থাকে কিছু, কোনো গ্যাস যদি আমাদের অন্যভাবে অন্যখানে ব্যবহার করি, তাহলেই আমরা চিন্তা করব। তাহলে আমাদের এখন গুটিয়ে নিতে হবে, আমাদের গ্যাসের ব্যবহারটা গুটিয়ে নিতে হবে। কিভাবে গুটিয়ে নিব আমরা? এমনভাবে গুটিয়ে নিব যাতে করে আমি যেই গ্যাসটা, আমাদের নিজস্ব গ্যাসটা কিংবা যেটা ইম্পোর্ট করে আনলাম, এটার সর্বোচ্চ বেনিফিট, ইকোনমিক বেনিফিট আমরা পাবো। আমি একটা এক্সাম্পল দিই, আমরা বিদ্যুতের ক্ষেত্রে যদি বলি, আমাদের বিদ্যুতের একটা বিরাট অংশ কিন্তু আমাদের গৃহস্থলিতে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু কথা হচ্ছে মোর ইম্পর্টেন্ট যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেন ব্যবহার হয়, এবং আমাদের ইলেকট্রিসিটি কিন্তু গ্যাস দিয়ে প্রডিউসড হচ্ছে। হ্যাঁ, তো আমাদের গ্যাসটা কিন্তু শেষ পর্যন্ত একটা আনপ্রোডাক্টিভ সেক্টরে চলে যাচ্ছে। তো আনপ্রোডাক্টিভ সেক্টরগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায়, ওখানকার বিদ্যুৎটা কীভাবে ম্যানেজ করা যায় ঠিক মতো, সেটা আমাদের দেখা হচ্ছে, দক্ষ ব্যবহার এনশিওর করা দরকার। এটা কি ইলাবোরেট করবেন? আনপ্রোডাক্টিভ বলতে কোন কোন সেক্টরকে বোঝানো হচ্ছে? এখন কথা হচ্ছে যে ডোমেস্টিক সেক্টরটা আমাদেরকে কোনো এখানে খরচা হলে বিদ্যুৎ কিংবা ইলেকট্রিসিটি, আমার কোনো এমপ্লয়মেন্ট হয় না, ওকে, শিল্পায়ন হয় না, কোনো প্রোডাকশন হয় না। হ্যাঁ, কিন্তু মানুষের জন্য তো ইম্পর্টেন্ট। তো এখানে আমাদেরকে দেখতে হবে যেন এখানে গ্যাসটার প্রাইসিং, সাপ্লাই, ব্যবহার সব কিছু যেন সুষ্ঠু থাকে। স্যার আরেকটা বিষয়, এই যে দেখা যাচ্ছে হঠাৎ করে আবার পিলফারেজ বেড়ে যাচ্ছে। গতকাল একটা সেমিনারে আপনি শুনতেছিলেন 1 বছরে 4000 কোটি টাকা জাস্ট আপনার তিতাসের পিলফারেজ হচ্ছে, চুরি হচ্ছে। এইটা থামানোর উপায় কি? এটা তো অত্যন্ত দুঃখজনক, কারণ আমরা এর আগের সরকারকে বলেছি তারা তাদের পলিটিক্যাল লোকরা এইসব ইয়েতে জড়িত থাকে, কিন্তু তারা তো এখন নাই। যদি না থাকে, এখানে তো 1%, মানে অ্যাটলিস্ট 1 বছরে 1% তো কমানো একদম কমপ্লিটলি এসেনশিয়াল টু প্রুভ দ্যাট ওইভাবে এটা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।
আমি মনে করি যে এটাকে এখনই এটাকে কঠোরভাবে এটাকে কন্ট্রোল করে আহ, ইয়ে করা উচিত, যাতে করে সিস্টেম লসটা কমতে আরম্ভ করে। সিস্টেম লসটা কিন্তু সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে গ্যাসের জন্য, কারণ এখন তো আমাদের নিজস্ব গ্যাস না, এটা তো আমাদের ওই সস্তা $2-3 গ্যাস না, এটা $10-12 ইম্পোর্টেড গ্যাস, এলএনজি। তো ওইটাই তো চুরি হচ্ছে, আমি যদি ওইভাবে চিন্তা করি ওইটাই তো চুরি হচ্ছে। তাহলে আমাদেরকে আর ওই হেলাফেলা করা চলবে না, আগের মতো আমাদেরকে গ্যাসে সিস্টেম লস হচ্ছে পারছি না ওটা বললে চলবে না। যদি পারছি না যদি বলি, তাহলে ওখানে থামিয়ে দিতে হবে গ্যাস সাপ্লাই। যেরকম আমি ডোমেস্টিক সেক্টরের কথা বলছি, কারণ ডোমেস্টিক সেক্টর ইজ রেসপন্সিবল ফর হিউজ অ্যামাউন্ট অফ গ্যাস যে চুরি হয়। হ্যাঁ, ডোমেস্টিক সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরেও হয়, বাট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আস্তে আস্তে যদি কন্ট্রোল করা আরম্ভ করে, সফিস্টিকেটেড মিটারিং দিতে হবে, স্কাডা কন্ট্রোল করতে হবে, আর অন্যান্য অনেক কিছু করে সব জায়গায় যেন সিস্টেম লস আমরা কমাতে পারি। আমাদের সিস্টেম লস গ্যাসে যদি আমাদের পাইপলাইনগুলো ঠিক থাকে, তাহলে 2%-এর উপরে যাওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু আমাদের সেই সিস্টেম লস 8%। আর যেটা হিডেন সিস্টেম লস, যেটা আমাদের ডোমেস্টিক সেক্টরে আমরা দেখাই 11% আমাদের কনজামশন হয়, সবাই জানে এখানে 6-7%-এর বেশি না, তাহলে ওখানেই তো 4-5%-এর লস আছে, আর এখানেও 4%, তার মানে 10% গ্যাস আমাদের টোটালের এই এই ইয়ে এই লস হয়ে যাচ্ছে।